আজকের মুভিটি হচ্ছে ভয়ঙ্কর এক ক্রিয়েচার যারা দুনিয়ার 95% মানুষকে শেষ করে দিয়েছে। এই মুভির যে এন্ডিং টুইস্ট সেটা দেখে আপনাদের মাথা পুরাই ঘুরে যাবে যে এই ক্রিয়েচারগুলো আসলে কি। তো মুভির শুরুতে আমাদের জানানো হয় একদিন মাটির নিচ থেকে হঠাৎ করেই এই ক্রিয়েচারগুলো বেরিয়ে আসে। এই ক্রিয়েচারগুলো ছিল খুবই ভয়ঙ্কর। তারা মানুষদের আক্রমণ করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে শুরু করে, যার ফলে মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ বাঁচতে পেরেছিল। আর এই অল্প সংখ্যক সার্ভাইভার ছিল তারাই যারা মাটির থেকে ৮০০০ ফুট উপরে আশ্রয় নিয়েছিল, কারণ এই ক্রিয়েচারগুলো সমুদ্রপৃষ্ঠের ৮০০০ ফুট উপরে কখনোই যেত না। এই জন্য সার্ভাইভারদেরকে ৮০০০ ফুট উঁচুতে থাকতে বলা হয়েছিল। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, এই ক্রিয়েচারগুলোর উপর গুলি, গ্র্যানেড কোনো কিছুরই প্রভাব পড়তো না। এদেরকে মারা ছিল একেবারেই অসম্ভব ব্যাপার। তাই এই ক্রিয়েচারগুলো অল্প সময়েই মানুষদের দুনিয়া থেকে প্রায় নিশ্চিহ্ন করে ফেলে। এরপর আমাদের ৩ বছর পরের গল্প দেখানো হয়, যেখানে আমরা রকি মাউন্টেন কলোরাডো নামের একটি জায়গা দেখি, যেটা ছিল ৮০০০ ফুট উপরের একটি পাহাড়। অর্থাৎ এখানকার বাসিন্দাদের সেই ক্রিয়েচারগুলো থেকে কোনো ভয় ছিল না। এরপর আমরা একটি বাচ্চাকে দেখতে পাই যার নাম হলো হান্টার। হান্টার সেদিন ৮০০০ ফুট সীমানার কিছুটা নিচে চলে এসেছিল। সে অন্য আরেকটি পাহাড়ের বাচ্চাদের খেলাধুলা করতে দেখছিল। ঠিক তখনই সে কিছু একটা শব্দ শুনতে পায় এবং সে বুঝতে পারে এটা হয়তো ওই ক্রিয়েচারগুলো, এবং সত্যি সত্যি সেই ক্রিয়েচারগুলো তাকে ধাওয়া দেয়, কারণ সে ৮০০০ ফুট নিচে নেমে এসেছিল। এরপর সে অনেকটা দৌড়ে একটা সাদা দাগের ভিতরে কোনো মতে প্রাণ নিয়ে ঢুকতে সক্ষম হয়। এই দাগটাই হলো সেই ৮০০০ ফিট উচ্চতার দাগ। ক্রিয়েচারগুলো যেহেতু ৮০০০ ফিট উচ্চতা কখনোই অতিক্রম করে না, তাই হান্টার এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। এরপর আমরা লস্ট গার্লস রিফিউজি নামের একটি জায়গা দেখি। এটার উচ্চতা ৮৪৬০ ফিট। এখানে হান্টার কার বাবার সাথে বসবাস করে, আর এই জায়গার টোটাল জনসংখ্যা মাত্র ১৯৩ জন। আসলে ওই ক্রিয়েচারগুলো দুনিয়ার বেশিরভাগ জনসংখ্যা শেষ করে দিয়েছিল, আর বাকি মানুষগুলো বেঁচেছিল শুধুমাত্র তারা ৮০০০ ফুট উপরে আশ্রয় নিয়েছিল বলে। এরপর আমরা দেখি হান্টার তার বাবা উইলের কাছে ধরা খেয়ে যায় যে সে আজকে নিচের দিকে নেমেছিল। হান্টার তার বাবাকে বলে সে শুধু অন্য বাচ্চাদেরকে দেখতে চেয়েছিল, তাই সে নিচে নামে। আসলে অতটা উঁচুতে অক্সিজেনের মাত্রা কিছুটা কম, আর হান্টার ছিল ফুসফুসের রোগী। তার প্রতি রাতে ঘুমানোর সময় অক্সিজেনের সাপ্লাই লাগে। তার বাবা তাকে বলে আজকে দৌড়াতে দৌড়াতে তার যদি শ্বাসকষ্ট শুরু হতো তাহলে কি হতো। হান্টার তার বাবাকে সরি বলে, আর সে বলে সে আর কখনো নিচের দিকে নামবে না। আসলে হান্টারের মায়ের মৃত্যুও হয়েছিল ওই ক্রিয়েচারগুলোর দ্বারা, তাই উইল হান্টারকেও তার মায়ের মতো হারাতে চায় না। তো এরপর আমরা উইলকে কেটি নামের একটি মেয়ের সাথে দেখি। কেটি ছিল উইলের ওয়াইফের বেস্ট ফ্রেন্ড। উইল আর কেটি একসাথে শিকার করতে এসেছিল। এখানে কেটি উইলের কাছে সকালের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করে। উইল বলে হান্টার অন্য পাহাড়ের মানুষদের দেখতে নিচে নেমেছিল। কেটি উইলকে বোঝায় হান্টার এই কলোনির একমাত্র বাচ্চা, যার জন্য সে একাকিত্ব বোধ করে হয়তো। তখন উইল বলে অ্যাটলিস্ট সে এখানে সেফ তো আছে। যদি সে বাইরে যায় তাহলে বাচ্চাদের খোঁজার প্রচেষ্টায় সে তার জীবন হারাবে, তাই তাকে সে কড়াভাবে সাবধান করে দিয়েছে আজকে। এরপর তারা সেখান থেকে বাসার দিকে যায়। এখানে আমরা নিনা নামের আরেকজন লেডিকে দেখি যে একটা মেটালে বন্দুক দিয়ে নিশানা করছিল, কিন্তু গুলিতেও ওই জিনিসের কিছুই হচ্ছিল না। ওইটা হচ্ছে আসলে ওই ক্রিয়েচারগুলোর শরীরের উপরিভাগ, অর্থাৎ ওই ক্রিয়েচারগুলোর উপর বন্দুকের গুলি ছিল বেআসার, যেটা আমি আপনাদেরকে আগেই জানিয়েছি। ক্রিয়েচারগুলোর যে ত্বক সেটা মেটালের থেকে 1000 গুণ মজবুত ছিল। খুবই ভয়ঙ্কর ছিল ক্রিয়েচারগুলো। উইলের ওয়াইফ তারা আর এই নিনা দুইজনেই ছিল সায়েন্টিস্ট, আর তারা একসাথে রিসার্চ করছিল এই ক্রিয়েচারগুলোকে কিভাবে মারা যায়। কিন্তু একদিন হান্টারের মা তারা এই ক্রিয়েচারগুলোর হাতেই মারা পড়ে। এরপর আমরা দেখি উইল এখনও তারার মৃত্যুকে মেনে নিতে পারেনি। সে সব সময় তারাকে মিস করে। এর মধ্যেই হঠাৎ দেখি আমরা হান্টারের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে, কারণ তার যে অক্সিজেন সাপ্লাই করা সিলিন্ডার সেটা নষ্ট হয়ে গিয়েছে। উইল তাড়াতাড়ি হান্টারের অক্সিজেন সাপ্লাই মেশিনটা ঠিক করে দেয়, আর সে দেখে যে হান্টারের অক্সিজেন ফিল্টার শেষ, আর মাত্র একটাই অবশিষ্ট ছিল, যেটা বর্তমানে এখন ইউজ হচ্ছে। আর এই অক্সিজেন ফিল্টারগুলো আনতে হয় ভূপৃষ্ঠের হসপিটাল থেকে। তো এর পরের দিন উইল হান্টারকে বলে সে নিচে যাবে হান্টারের অক্সিজেন ফিল্টার আনতে। হান্টার উইলকে বলে বাবা নিচে বিপদ আছে, নিচে যাওয়া ঝুঁকিপূর্ণ, তুমি যেও না বাবা। উইল হান্টারকে কথা দেয় যে সে অবশ্যই সহি সালামতে ফিরে আসবে, কোনো ভয় নেই, আর তাছাড়া অন্য কোনো অপশনও তো নেই। এরপর উইল নিনার সাথে দেখা করে আর নিনাকে তার সাথে যাওয়ার জন্য বলে, কারণ নিনা এর আগেও নিচে গিয়েছিল এবং বেঁচে ফিরেছিল। উইলকে অক্সিজেন ফিল্টার নেওয়ার জন্য বোল্ডার্স নামের একটি জায়গায় যেতে হবে। এখানে উইল নিনাকে সাথে যাওয়ার জন্য কনভেন্স করতে থাকে। নিনা বলে নিচে যাওয়া মানে মৃত্যু নিশ্চিত, সে শুধু তার লাকের জন্য গতবার বেঁচে ফিরেছিল। সে বলে যে লাক কোনো স্ট্র্যাটেজি না। উইল জানতো নিনা ওই ক্রিয়েচারগুলোকে শেষ করার জন্য দিনরাত এক করে পরিশ্রম করছে। শেষ করার উপায় বের করার জন্য নিনা মরিয়া, সেটা উইল ভালো করেই জানতো। তাই সে নিনাকে বলে তুমি আমার সাথে নিচে গেলে নিচের রিসার্চ ল্যাবে তোমার রিসার্চের প্রয়োজনীয় তথ্য আর সরঞ্জাম পেয়ে যাবে। শেষমেশ উইল নিনাকে কনভেন্স করে নেয়।
পরের দিন তারা যখন নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, পথে কেটিও তাদের সাথে যুক্ত হয়, কারণ সে তার মায়ের মৃত্যুর বদলা নিতে চায়। উইল তাকে বলে যে তোমার দরকার এখানে সব থেকে বেশি, কিন্তু কেটি তাদের কথা মনে না আর জেদ করে যাওয়ার জন্য, যার ফলে বাধ্য হয়ে কেটিকে তাদের সাথে নিতে হয়। নিচে যাওয়ার আগ মুহূর্তে নিনা কেটিকে কড়াভাবে সতর্ক করে নিচে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ। কেটি নিনাকে ইগনোর করে আর তারা একে অপরকে পছন্দও করত না। যাওয়ার আগে উইল হান্টারের সাথে দেখা করে আর বলে সে অবশ্যই ফিরে আসবে। এরপর তিনজন নিচে রওনা দিয়ে দেয়। যাওয়ার পথে রাস্তায় তারা পরিত্যক্ত মিলিটারি গাড়ি দেখে এবং সেখান থেকে তারা কিছু অস্ত্র সরঞ্জাম সংগ্রহ করে। সরঞ্জামগুলো নিয়ে তারা রওনা দিচ্ছিলই, ঠিক সেই সময় নিনা আর কেটির মধ্যে ঝামেলা লেগে যায়। উইল গিয়ে দুইজনকে শান্ত করে, এরপর আবার তারা নিচের দিকে রওনা হয়। এখানে তারা অনেকগুলো ঘোড়া দেখতে পায়। এর মানে হলো ক্রিয়েচারগুলো শুধু মানুষদের উপরেই আক্রমণ করছে। এরপর তারা আলতাফিস্টাসকে এরিয়ায় পৌঁছে যায়, যেটার উচ্চতা হলো 7620 ফিট। তারা সামনের দিকে এগোয় এবং স্কি লিফট পেয়ে যায়, যেটা দিয়ে তারা সামনের দিকে এগোবে। কিন্তু ঠিক তখনই নিনা সাবধান করে দেয় আশেপাশে একটা ক্রিয়েচার আছে, যেটার সিগন্যাল নিনা তার হাতে থাকে ঘড়ির মতো জিনিসটা দিয়ে পেয়েছে। এবং সত্যি সত্যি একটি ক্রিয়েচার তাদের দিকে আসছিল। উইল সাথে সাথে দৌড়ে গিয়ে লিফট অন করতে শুরু করে, কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে এই লিফট অন হচ্ছিল না। এদিকে নিনা আর কেটি দুইজন মিলে ওই ক্রিয়েচারকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু বন্দুকের গুলি বা গ্রেনেড কোনো কিছুই আটকাতে পারছিল না সেই ক্রিয়েচারটিকে। অর্থাৎ এই ক্রিয়েচারগুলো ছিল খুবই শক্ত চামড়ার, যেটা ভেদ করা অসম্ভব। অর্থাৎ উইল, কেটি আর নিনার আজকের যাত্রা হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে। ক্রিয়েচারটি খুব দ্রুতগতিতে তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে উইল সৌভাগ্যবশত ওই লিফট অন করতে সক্ষম হয়, কিন্তু কেটি ছিল অনেকটা দূরে লিফটের থেকে। ক্রিয়েচার তাদের অনেকটা কাছেই চলে এসেছে। নিনা উইলের লিফটে উঠতে সক্ষম হয়, কিন্তু কেটি পিছনে থেকে যায়। ক্রিয়েচারটি তাদের আরও কাছে চলে আসছে। কেটি একটি পিলারের ওপর উঠে পড়ে এবং কোনোরকমে ওই লিফটে যেতে সক্ষম হয়, কিন্তু ক্রিয়েচার লিফটের দড়িগুলোই ছিঁড়ে ফেলে আর তারা নিচে পড়ে যায়। এরপর তারা উঠে দৌড়ানো শুরু করে এবং ওই ক্রিয়েচারটি ঠিক তাদের পিছনেই ছিল। শেষ মুহূর্তে তারা কোনোরকমে 8000 ফুট উচ্চতার দাগের ওপারে পৌঁছে যায়, যার ফলে তারা বাঁচতে সক্ষম হয়। রাতে তারা একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করে। এই বাড়ি ছিল 8000 ফুট উচ্চতায়, তাই এটা ছিল সম্পূর্ণ সেফ। এইখানে নিনা তাদের বলে এই ক্রিয়েচারগুলো মানুষদের আক্রমণ করে শেষ করে দেয়, কিন্তু তাদের খায় না। মানে এরা শুধু নিজেদের মনোরঞ্জনের জন্য মানুষ মারছে, বিষয়টা এরকম। উইল বলে এটা নিশ্চয়ই গডের কোনো প্ল্যান, তারা হয়তো পাপের সাজা পাচ্ছে আর এই ক্রিয়েচারগুলোকে হয়তো নরক থেকে এখানে পাঠানো হয়েছে। এরপর রাতে আমরা দেখি উইল তার ওয়াইফ তারাকে মিস করছিল। এখানে উইলের ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই উইল তারাকে অনেক নিষেধ করেছিল ওই রিসার্চে যেতে, কিন্তু তারা তার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ওই ক্রিয়েচারগুলোকে দুনিয়া থেকে শেষ করার শপথ নিয়েছিল এবং শেষমেশ উইল তারাকে হারায়। এরপর সকালবেলা তারা ওখান থেকে নিচের দিকে রওনা হয়। উইল তাদের একটি টানেলের কাছে নিয়ে যায় আর বলে এই টানেল হচ্ছে একটি শর্টকাট, আর এই টানেলের শেষ প্রান্তে যাওয়ার পর তারা ঠিক 8000 ফুট উপরে থাকবে, মানে তারা সেফ জোনেই থাকবে। কিন্তু টানেলের মাঝপথে কিছুটা রাস্তা নিচু, তাদের 42 সেকেন্ডের জন্য 8000-এর নিচে অবস্থান করতে হবে। এটা শুনে নিনা বলে এটা একদম জঘন্য একটা প্ল্যান, কারণ ওই ক্রিয়েচারগুলো মাটির নিচ থেকেই বেরিয়ে এসেছিল, তাই তারা ওই অন্ধকারে যে কোনো সময় আসতে পারে এবং এই ক্রিয়েচারগুলো মানুষের ছাড়া কার্বন ডাই অক্সাইড অনেক দূর থেকেই সেন্স করতে পারে এবং যে কোনো সময় তাদেরকে আক্রমণ করতে পারে। কিন্তু তাদের কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তাই তারা টানেলের পথেই রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তারা দেখে টানেলের যেই রাস্তায় তারা যেতে চেয়েছিল সেই রাস্তাটি বন্ধ। এখানে তারা ভীষণ হতাশ হয়ে যায়। এরপর তারা আরেকটি রাস্তা খুঁজে পায়, যেটা 8000 ফুট নিচে দিয়ে, মানে এই রাস্তায় যাওয়ার নিশ্চিত মৃত্যু। নিনা আর কেটি এখানে ভয় পেয়ে যায়। উইল তাদের বলে তার ছেলের জন্য তাকে নিচে যেতেই হবে, তোমরা চাইলে ফিরে যেতে পারো। শেষমেশ কেটি আর নিনা রাজি হয়। তারা তিনজনই নিচে নামতে শুরু করে। নিচে তারা অন্য আরেকটি টানেলে পৌঁছায়। এইখানে নিনার ওই ট্র্যাকারটাও কাজ করছিল না, যার ফলে বিপদ তাদের জন্য আরো বেড়ে গিয়েছিল, কারণ ক্রিয়েচার যে কোনো সময় চলে আসতে পারে। তারা যেই রাস্তাটা সবচেয়ে বেশি সেফ ভেবেছিল সেই রাস্তাটাই উল্টো সবথেকে বেশি বিপজ্জনক হয়ে গিয়েছিল। তো তারা সামনের দিকে এগোতে থাকে এবং একটা সময় হঠাৎ তারা কিছু শব্দ শুনতে পায়, আর সেটা ছিল ওই ক্রিয়েচারের শব্দ। ক্রিয়েচারটি তাদের ধাওয়া করে। তারা দৌড়ে পালিয়ে এসে একটি খাজের ফাঁকে লুকোয়। নিনা বলে যে তারা যেন দম বন্ধ করে রাখে, কারণ ওই ক্রিয়েচার মানুষের ছাড়া কার্বন ডাই অক্সাইড সেন্স করতে পারে। তো তারা নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ থাকে। ঠিক তখনই ওই ক্রিয়েচার তার একটি টেন্টিকেল খাজের ভিতর প্রবেশ করায়, কিন্তু সে কিছুই সেন্স করতে পারে না, কারণ তারা নিঃশ্বাস আটকে রেখেছিল। অর্থাৎ এই টেন্টিকেল সেন্সরের মতো কাজ করে। ঠিক তখন উইল একটি ফ্লেয়ার জ্বালিয়ে ক্রিয়েচারটিকে কনফিউজ করে দেয় আর তারা পালানোর সুযোগ পায়। কিন্তু পালানোর সময় কেটি ভুল রাস্তায় চলে যায় আর ওই ক্রিয়েচারটি সামনে পড়ে যায়। ওই ক্রিয়েচার তাকে ধরে ফেলে এবং তার সাথে নিয়ে যায়। এটা দেখে উইল আর নিনা ভেঙে পড়ে।
এরপর সেই ক্রিয়েচার আবার তাদের পিছু করে। এক পর্যায়ে তারা একটি সিঁড়ি পায় এবং সেটা দিয়ে উপরে উঠে আসে। নিনা আর উইল দুইজনই কেটির জন্য অনেক মন খারাপ করে এবং তারা সামনের দিকে অগ্রসর হয়। সেখানে তারা একটা পরিত্যক্ত বাড়ি পায় এবং রাতে তারা সেখানে অবস্থান করে। এখানে কোথায় কোথায় উইল নিনাকে জিজ্ঞাসা করে আসলে তার পুরনো ল্যাবে এমন কি আছে যেটা ওই ক্রিয়েচারগুলোকে মারতে পারবে। নিনা বলে সে ওই ল্যাবে যেতে পারলে সে এক ধরনের বুলেট বানাতে পারবে যা ওই ক্রিয়েচারগুলোকে এক নিমিষেই শেষ করতে পারবে। সাধারণ গুলিতে যেখানে এই ক্রিয়েচারদের কিছুই হয় না সেখানে এই গুলিগুলো কেন কাজ করবে, এর পেছনে রয়েছে এক অদ্ভুত সায়েন্স। নিনা লক্ষ্য করেছিল এই ক্রিয়েচারগুলোর গায়ের চামড়া কোনো সাধারণ মাংসপেশি নয়, বরং এটি অত্যন্ত শক্ত এক ধরনের খনিজ বা মিনারেল দিয়ে গঠিত যা অনেকটা পাথরের মতো শক্ত। সাধারণ সিসারগুলি এদের শরীরে লাগলে তা কেবল ঠিকরে বেরিয়ে যায়, কোনো ক্ষতি করতে পারে না। নিনা তার ল্যাবে গবেষণার সময় আবিষ্কার করে যে এই ক্রিয়েচারগুলোর শরীর একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। সে তার বুলেটগুলোর ভেতরে এক ধরনের বিশেষ থার্মাইট মিক্সচার এবং অতি উচ্চ কম্পন তৈরি করতে সক্ষম এমন একটি মেকানিজম সেট করতে চায়। যখনই এই গুলিটি ক্রিয়েচারের শক্ত চামড়ায় আঘাত করবে তখনই সেটি সাথে সাথে প্রচণ্ড তাপ উৎপন্ন করবে এবং ওই খনিজ বর্মের ভেতরে ফাটল ধরিয়ে দিবে। সহজ কথায় বলতে গেলে নিনার বানানো এই গুলিগুলো কেবল ফুটো করবে না, বরং ক্রিয়েচারদের পাথরে চামড়ার আণবিক গঠনকে কয়েক সেকেন্ডের জন্য আলগা করে দিবে। ফলে বুলেটের ভেতরে থাকা রাসায়নিক পদার্থ সরাসরি তাদের শরীরের ভেতরে ঢুকে পড়বে এবং তাদের ইন্টারনাল অর্গান বা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধ্বংস করে দিতে সক্ষম হবে। তো পরের দিন তারা সেখানে পাওয়া একটি গাড়ি করে সামনের দিকে অগ্রসর হয়। তারা গাড়িটি খুব দ্রুত চালাচ্ছিল কারণ তারা তাড়াতাড়ি সেই হাসপাতালে পৌঁছতে চাইছিল। তো তারা হাসপাতালেও পৌঁছে যায় এবং জলদি জলদি অক্সিজেন ফিল্টার খুঁজতে শুরু করে। কিন্তু সেই ক্রিয়েচারগুলো তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে পৌঁছে যায়। ওই দুজন ক্রিয়েচারদের আসার শব্দে ওখান থেকে পালাতে শুরু করে। এর মধ্যেই ক্রিয়েচারগুলো তাদের উপরে হামলা করে দেয়। উইল ক্রিয়েচারটি ধরে ফেলে। নিনা পরবর্তীতে উইলকে ছাড়িয়ে নেয়। এরপর তারা আবার দৌড়ায়। উইল হঠাৎ একটা কিছু দেখে থেমে যায়। সেটা ছিল কিছু গ্যাস সিলিন্ডার। তো উইল এখানে থেমে যায় আর ক্রিয়েচারটির আসার অপেক্ষা করে। ক্রিয়েচারটি আসতেই সে সিলিন্ডারগুলোতে গুলি করে, যার ফলে এক বিশাল বিস্ফোরণ ঘটে আর ওই ক্রিয়েচারটি ওয়াল ভেঙে উড়ে গিয়ে বাইরে পড়ে যায়। এখন তারা দুজনই ওখান থেকে বের হতে চায় কারণ উইল অক্সিজেন ফিল্টার পেয়ে গিয়েছিল। তাই উইল বাড়ি ফিরে যেতে চায়। তখনই নিনা তাকে আটকে বলে আমরা ল্যাবের এত কাছাকাছি এসেও ল্যাবে না গিয়ে ফিরে যেতে পারি না। তখন উইল বলে তার এই ফিল্টারগুলো তার ছেলের কাছে নিয়ে যেতে হবে। নিনা বলে ব্যাপারটা শুধু তার ছেলের না, তারা সবসময় এদের থেকে পালিয়ে ফিরতে পারে না, তাদের এই ক্রিয়েচারগুলোকে মারার পদ্ধতি বের করতেই হবে। অক্সিজেন ফিল্টার শেষ হয়ে গেলে তারা কি আবার আসবে, আর আসলেও তারা যে বেঁচে থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই। তাই আগে ওই ক্রিয়েচারগুলোকে শেষ করার পদ্ধতি যেভাবেই হোক বের করতে হবে। উইল নিনার কথায় কনভিন্স হয়। এরপর তারা ল্যাবের দিকে রওনা হয়। ওরা ওখান থেকে যাওয়ার পর উই ক্রিয়েচার উঠে দাঁড়ায়, অর্থাৎ তার তেমন কিছুই হয়নি। এদিকে তারা ল্যাবে পৌঁছে যায় আর নিনা তার কাজ শুরু করে দেয় এবং উইল চারদিকে নজর রাখছিল। উইল ল্যাবে একটা ফটো দেখতে পায়। এটা হচ্ছে নিনার পরিবারের ফটো। নিনা তার পরিবারের ব্যাপারে বলে যে ক্রিয়েচারগুলো মাটি থেকে বেরিয়ে আসার দিনই তার পরিবার সে হারিয়ে ফেলে। তার বাচ্চা সকার খেলতে গিয়েছিল আর ওখানেই তার বাচ্চাটা ওই ক্রিয়েচারের কবলে পড়ে। এমনকি নিনা তার বাচ্চার খেলা সেদিক দেখতেও যায়নি। তাই এই জিনিসটির জন্য সে আজও আফসোস করে, কিন্তু সে আর কী বা করতে পারে। এমনকি সেদিন তার হাজব্যান্ড 2 সপ্তাহের জন্য বাইরে ছিল, সে আর কোনোদিন ফিরে আসেনি। তার শুধু এই ব্যাপারেই বেশি দুঃখ ছিল যে সে তার পরিবারকে শেষবারের মতো দেখতেও পায়নি, ছুঁতেও পারেনি। তো নিনা তার বুলেট টেস্ট করে, কিন্তু সেটা কাজ করে না। সে উইলকে ফিরে যেতে বলে কারণ উইলের ছেলের জন্য উইলের ফেরাটা জরুরি, কিন্তু উইল তাকে একা রেখে যেতে চায় না। নিনা বলে উইলের অক্সিজেন ফিল্টারের দরকার আছে আর সেগুলি বানানো হলেই উইলের পিছু পিছু আসছে, কিন্তু যদি বুলেট বানাতে না পারে তাহলে সে যেন বুঝে নেয় নিনার সাথে কি হয়েছে। উইল সেখান থেকে চলে আসে। এরপর দেখি আমরা নিনাকে ওই ক্রিয়েচার অ্যাটাক করেছে। এইখানেই সিন কাট হয়ে উইলের কাছে চলে আসে। উইলের কার পাংচার হয়ে উল্টে যায়। ক্রিয়েচারগুলোও তার দিকেই আসছিল। উইল গাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পাহাড়ের দিকে দৌড় শুরু করে, কিন্তু সে যখন পাহাড়ে পৌঁছায় তখন 2টা ক্রিয়েচার তাকে ধরে ফেলে। উইল এখানে একদম বাজেভাবে ফেসে যায়। এখান থেকে বেঁচে ফেরা একদম অসম্ভব। ঠিক সেই মুহূর্তে একটা ক্রিয়েচার ব্লাস্ট হয়ে যায়, যেটা করেছিল নিনা। অর্থাৎ নিনা ওই গুলিগুলো ফাইনালি বানাতে সক্ষম হয়েছিল। নিনা সেখানকার বাকি ক্রিয়েচারটাকেও শেষ করে। তো এই ক্রিয়েচারগুলো ব্লাস্ট হয়ে যায়, আর এই ক্রিয়েচারগুলো ছিল আসলে মেশিনের তৈরি, রোবট টাইপ। কেউ এগুলোকে প্রোগ্রাম করেছিল মানুষদের শেষ করার জন্য। এরপর উইল মিনাকে জিজ্ঞেস করে এই জিনিসগুলো কে করেছে। তখন নিনা উপরের দিকে ইশারা করে, অর্থাৎ এই সব করেছে এলিয়েনরা, যেন তারা দুনিয়া থেকে সব মানুষ শেষ করে দিতে পারে, যাতে তারা এখানে তাদের বসতি বানাতে পারে। যেমন কোনো কনস্ট্রাকশন করতে হলে সেখানকার জঙ্গল পরিষ্কার করতে হয়, ঠিক সেই রকম। অথবা আমরা যেমন কোথাও বসতি স্থাপন করতে গেলে সেখানকার গাছপালা সাফ করে ফেলি, জন্তু জানোয়ারদের সাফ করে ফেলি, ঠিক সেই রকম ব্যাপার এলিয়েনরাও করছে। এরপর তারা দুইজনই তাদের টাউনে চলে আসে, যেখানে উইল তার ছেলের সাথে মিলিত হয়। এরপর তারা কেটির কোথাও স্মরণ করে। এছাড়া তারা অন্য টাউনের লোকেদের সাথেও যোগাযোগ করে আর জানায় যে এই ক্রিয়েচারগুলোকে শেষ করার পদ্ধতি তারা পেয়ে গেছে। এরপর সবাই মিলে ক্রিয়েচারগুলোকে শেষ করা শুরু করে। এরপর মুভির শেষ মুহূর্তে আমরা দেখি নিনা আর উইল টেলিস্কোপের মাধ্যমে আকাশের 3টা জ্বলন্ত বস্তুকে দেখছিল, যেগুলো পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছিল, যার অর্থ হচ্ছে আরও মেশিন দুনিয়াতে পাঠাচ্ছিল এলিয়েনরা, এবং এবার হয়তো আরও শক্তিশালী করে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়। পরের পার্ট দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। কেমন লাগলো আপনাদের এই এলিভেশন মুভির গল্প কমেন্ট করে জানাবেন প্লিজ।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে অন্য কোনো এলিয়েনের মুভির গল্পে।